ভর্তি পরীক্ষায় সফলতার জন্য তোমাকে কোশ্চেন সম্পর্কে আসলে ধারণা রাখাটা খুব বেশি জরুরি। অর্থাৎ কোন টপিকস থেকে কোশ্চেন এসেছে, কি কি কোশ্চেন এসেছে, কোন ধরনের কোশ্চেন এসেছে, কত বছর পর পর আসলে এই প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে এবং কোশ্চেন করার সময় ওই বছরে আসলে কি কি গুরুত্ব নিয়েছিল, এর মধ্যে আসলে অনেক মেসেজ থাকে। আমরা সাধারণত অনেক শিক্ষার্থী এইভাবে চিন্তা করি না, কিন্তু তোমাকে পরীক্ষায় সফল হতে হলে এই যে অনেক অনেক অ্যাপ্লিক্যান্টের মধ্যে অনেক অনেক অ্যাডমিশন যোদ্ধার মধ্যে থেকে তোমাকে একটা জায়গা করে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট করে নেওয়া, হ্যাঁ, সবাইকে হারিয়ে দিয়ে একটা অবস্থান নেওয়া, এটার জন্য কৌশলী পরিশ্রমী এর বাইরে কোনো বিকল্প কোনো পন্থা আসলে নেই। এজন্যই আমরা নানাভাবে নানা রকম কৌশল আমরা ক্লাসে কিভাবে অ্যাপ্লাই করি, কিভাবে পড়িয়ে থাকি, সেটা এই কোশ্চেন সলভের মধ্যেই প্রতিফলিত হয়। তাহলে আমি তোমাদের তারেক ভাইয়া আছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 অর্থাৎ সদ্য এই বছরেই শেষ হওয়া যে পরীক্ষাটা তার সি ইউনিটের কোশ্চেন সলভ নিয়ে আমরা এমসিকিউ পার্টটা আমরা দেখে ফেলি। আমাদের প্রথম কোশ্চেন যেটা আসছে, হি ক্লাইম্বড, এখানে আমরা সাবজেক্ট পেয়েছি, ক্লাইম্বড হচ্ছে কি ভার্ব, তার মানে অফ দ্য মাউন্টেন, তাই না? তো একটা পাহাড় আসলে এরকম থাকবে, এরকম একটা পাহাড় থাকলো। তো এখানে তুমি একজন পর্বতারোহী, তাই না? তুমি তাহলে এই পাহাড়ের উঠবাটা কোথায় আসলে বলো তো? তুমি কি মাউন্ট এভারেস্টে উঠতে যাচ্ছ? উঠতে যে তুমি এখান থেকেই পড়ে মরে যাবা, এখান থেকেই তুমি নেমে আসবা? না, তোমার আসলে গন্তব্য কোথায় থাকবে? এইখানে, এই চূড়াতে, এই পিকে তোমার গন্তব্য থাকবে, এই টপে তোমার গন্তব্য থাকবে। এটাকে আমরা কি বলতে পারি? এই জেনিথে তোমার গন্তব্য থাকবে, চূড়া। তোমাকে এটাকে কি বলবা? সামিট। এই সামিটে তোমার গন্তব্য থাকবে, তাই না? এটাকে তুমি আর কি বলতে পারো? পিনাকলে তোমার গন্তব্য থাকবে। দেখছো, অনেকগুলো শব্দ আমরা পেয়ে গেলাম। টপ, জেনিথ, পিক, সামিট, ক্রেস্ট, পিনাকল, তাই না? আমরা অনেকগুলো শব্দ পেলাম। তাহলে আমরা অবশ্যই ক্লাইম্ব করবে টু দ্য টপ। আর এভাবে দেখো দি আর অপের মাঝে নাউন ফর্ম বসে যাবে। তাহলে দেখো এই সবগুলো অ্যাবাব ছাড়া, অ্যাবাব একটা প্রেপোজিশন ছিল, এছাড়া সব নাউন ফর্ম ছিল। টপ আর বটম তো এইটা, বেসমেন্ট তো এইটা, এইটাকে আমরা বেস বলবো, এটাকে আমরা বেস বলবো, এটাকে আমরা বটম বলবো, তাই না? আর এইটাকে আমরা কি বলবো? টপ। এখানে আমরা ক্লাইম্ব করব, পিকে আমরা ক্লাইম্ব করব, চূড়াতে। তুমি কি সফলতার চূড়ায় পৌঁছাতে চাও, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করলাম, সেন্সটা নিয়ে আসলাম। সেন্টেন্স কমপ্লিশনের ধারণা কিন্তু এরকম, সেন্সটাকে বিল্ড আপ করতে হবে, সেন্স আনতে হবে। এই নানাভাবে গল্প নিয়ে আসা, পত্রিকার কনসেপ্ট নিয়ে আসা, ক্লাসের মধ্যেই যে অনেক অপ্রাসঙ্গিক মনে হতে পারে, অনেক গল্প করা হয়, এই সব কিছু থেকে সেন্স বের হয়। শুধু নর্মালি পড়ে, ঠিক আছে, এরকম না। দেখো তাহলে পরের কোশ্চেনটা চলে আসো। শি লাইকস, এটা সাবজেক্ট, লাইকস ভার্ব। তাহলে এই জায়গাটা কার জায়গা? অবজেক্টের জায়গা। আমরা সবগুলো অপশনের মধ্যে পাচ্ছি রিড, তাহলে আমি ধরে নিই লাইক এবং রিড। লাইক আর কি? রিড। শি লাইকস অ্যাডভেঞ্চারাস বুক, এই রোমাঞ্চকর বই পড়তে সে পছন্দ করে। ক্লিয়ার? আমি সেন্টেন্স লিখি, দেখো। হি এনজয়েস ওয়াচ দ্য মুভি ক্লিয়ার? উই ওয়ান্ট go to cinema. আমরা এখানে তিনটা কনসেপ্ট, আর এটা উপরের বাক্য থেকে নিয়েছি। আমরা একটু বুঝি আমরা কি লিখতে যাচ্ছি, কি করতে যাচ্ছি। এটার জন্য ক্লিফস্টোফেলের আমরা ওই যে বাংলাতে নত্যবিধান সত্যবিধান পড়ি, চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনুবিনা, কঙ্কন, কণিকা, স্বভাবতই মূর্ধন্য হয়, কনস্ট্যান্ট। কিন্তু ইংরেজিতেও কিছু শব্দ আছে, কোন বা কাদের পরে জেরান্ড বসবে, কাদের পরে ইনফিনিটিভ বসবে, এটা একটা মুখস্থ করার প্রায় 50টা শব্দ রয়েছে। ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজ, ব্যারনস্টোফেলের সম্ভবত প্রবলেম নাম্বার 1 এবং 2-এ এগুলো আছে, 2-3-এর মধ্যে আছে। তো এই 50টা শব্দ মুখস্থ করাটা বেশ টাফ। এই জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব।
হ্যাঁ, যদি মনে রাখতে পারো সেটা তো মোস্ট ওয়েলকাম, সেটা সব থেকে ভালো, সাস্টেইনেবল প্রসেস। কিন্তু যখনই পরপর দুটো ভার্বের উৎপত্তি হবে, তুমি একটু জাজ করে নেবা কোন ভার্বটির কাজ আগে ঘটেছে। আস্তে আস্তে দেখো, প্রথম আমি লিখেছি হি এনজয়স ওয়াজ দ্য মুভি। তাহলে এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে এনজয় আর একটা হচ্ছে কি ওয়াস। একটা হচ্ছে এনজয়, আরেকটি হচ্ছে কি ওয়াস। একটা উপভোগ করা, একটা দেখা। এখন এই দুটো ভার্বের মধ্যে একটা তুলনা করো, কোন ভার্বটির কাজ আগে ঘটেছে। আগে উপভোগ করেছে নাকি আগে দেখেছে? নিশ্চিত আগে দেখেছে, না দেখে তো উপভোগ করা সম্ভব না। তার মানে এই দুটো ভার্বের মধ্যে এই পরের ভার্বটির কাজ কখন হয়েছে? আগে হয়েছে। ক্লিয়ার? এখানে চাওয়া, ওয়ান্ট আর গো, যাওয়া। তাহলে এই দুটো ভার্বের মধ্যে কোন ভার্বটির কাজ আগে ঘটেছে? আগে চেয়েছো, তারপরে নাই গিয়েছো। না চাইলে তো তুমি যেতে না, তাই না? না চাইলে তো তুমি যেতে না। তার মানে আগে চাওয়া, পরে যাওয়া, অর্থাৎ এই ভার্বটির কাজ কখন হয়েছে? পরে। ক্লিয়ার? এরকম পাশাপাশি যখন পরপর যখন দুটো ভার্ব থাকবে তখন একটু তুলনা করে নিবা কোন ভার্বটির কাজ আগে ঘটেছে। ওই পরের ভার্বটির কাজ যদি আগে হয় তাহলে হবে জেরান্ড, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম ওয়াশিং। আর এই পরের ভার্বটির কাজ যদি পরে হয় তাহলে হবে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম টু গো। ক্লিয়ার? পরের ভার্বের কাজ যদি আগে হয় তাহলে জেরান্ড, পরের ভার্বটির কাজটি যদি পরে হয় তাহলে টু প্লাস ভার্ব। এবার আমরা আসি, সে লাইক, পছন্দ করে অ্যাডভেঞ্চার, বই পড়তে। তাহলে বই পড়ার পছন্দ, এটা কখনোই এমন হয় না বই পড়তে কখনোই, বাট এই মানে দৃশ্যমান। আমার যেমন খুব প্রথম আমার মানে ফার্স্ট আমার পড়াটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন, আমার প্রথম, আমার উপন্যাসের প্রতি এক ধরনের ভীষণ রকম টান আসলো এই মানব জমিনের মধ্যে দিয়ে। এবং আমার জীবনের দীর্ঘতম স্বপ্ন ছিল মানব জমিনের একটা অনবদ্য চরিত্র দীপনাথ হর। আমার জীবনের একটা বিশাল অংশ কেটেছে কিভাবে একজন দীপনাথ হতে পারি আমি। তো এই বইয়ের আমার 10-20 পেজ পর্যন্ত খুবই বাজে লাগতো, খুব কষ্ট করে অনেক বাদ দিয়ে 1-2 মাস কেটে গেছে প্রথম। তারপরে আস্তে আস্তে পছন্দের ধারাটা কিন্তু আমার আস্তে আস্তে হয়েছে, আগেই হয়নি। অ্যাডভেঞ্চারাস বই আমি খুললাম, একদম মজে গেলাম, একেবারে দিক বিদিক হারিয়ে ফেললাম প্রথম পেজ থেকেই। না, হবে না এটা। পড়া আগে, তারপরে পছন্দ অপছন্দের জায়গাটা পরে। তার মানে এখানে এই পড়ার কাজটি কিন্তু আগে ঘটেছে, তখন আমরা এটাকে জেরান্ড করে নেব, ভার্বের আইএনজি ফর্ম করে নেব। এই জন্য এখানে হয়ে যাবে কি রিডিং, বি অপশন কারেক্ট ফর্ম। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটাতে আমরা চলে যাই। ইট ইজ হাই টাইম, এই জায়গাটা আমরা কি পাচ্ছি? এটা নিয়ে আমরা আর একটা কোশ্চেনে আরও ডিটেলস বলেছি, সরকারি কথাবার্তা বলি নাই। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে যদি সাবজেক্ট থাকে, একটা সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে, ইট ইজ টাইম এবং ইট ইজ টাইম ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ। তবে প্রেজেন্ট সাবজেক্টিভে আরেকটি ব্যবহার আছে, আমরা আলোচনা করব। সো ইট ইজ হাই টাইমের পরে আমার এখানে একটা সাবজেক্ট আছে উই, তাহলে আমি এখানে পাস্ট ফর্মকে নেব স্টার্টেড দিস প্রজেক্ট। ক্লিয়ার? আর যদি এই উইটা না থাকতো, অর্থাৎ এই সাবজেক্টটা না থাকতো, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে আসতো টু স্টার্ট, টু স্টার্ট। এখন স্টার্টেড। পরের কোশ্চেন দেখো, সহজ কোশ্চেন। দ্য বয় ওয়াজ বি ভার্ব
বি ভার্বের পরে মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে, মানে প্যাসিভ আছে সাবজেক্ট। বালকটাকে পুরস্কৃত করা হয়েছিল, পুরস্কার দেয়া হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, তার কেমন আচরণের জন্য পুরস্কার দিবে। কেমন আচরণ? ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তার গুড বিহেভিয়ারের জন্য। এই প্রশ্ন যদি আসে তোমার, তো নর্মালি তোমার মনে হয় না পৃথিবী কেউ ভুল করবে, কোনো একদমই খুবই কোনো কি বলা যায়, কোনো জ্ঞান ছাড়া। আর ওরকম ছেলে মেয়ে তোমার অবশ্যই তোমার প্রতিযোগী না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসবে না, তাই না? গুড বিহেভিয়ারের জন্য তোমাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল ওই বালকটিকে, সেটা বলেছে। রুমা ওয়াজ শকড, এই যে শকড মানে মর্মাহত হওয়া, তাই না? শক। সারপ্রাইজ, আশ্চর্য হওয়া, সারপ্রাইজ। পাজল, হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজল। বেমিউজ, হতবুদ্ধি হওয়া। অ্যাস্টোনিশ, পাস্ট পারফেক্ট পার্টিসিপল নিলাম। বিউইল্ডার্ড, তাহলে শক, সারপ্রাইজ, বেমিউজ, অ্যাস্টোনিশ, পাজল, বিউইল্ডার্ড। এই যে আশ্চর্য বোঝাচ্ছে, এমন বোঝাতে এদের পরে সব প্রিপোজিশন কি হবে? অ্যাট। আশ্চর্য বোঝাতে প্রিপোজিশন অ্যাট। পাজল, হতবুদ্ধি হওয়া, কিংকর্তব্য বিমূঢ় হওয়া। বিউইল্ডার্ড, সারপ্রাইজ, বেমিউজড, অ্যাস্টোনিশড, পাজল। এই যে আশ্চর্য বোঝাতে এদের পরে কি হবে? প্রিপোজিশন অ্যাট বোঝাবে। তাহলে বোঝাচ্ছে রুমা ওয়াজ শকড অ্যাট, এ অপশন কারেক্ট ফর্ম। আশ্চর্য বোঝাতে যে শব্দগুলো বোঝাবে, পাজল, বেমিউজ, অ্যাস্টোনিশ, সারপ্রাইজড, ব্যাফল, বিউইল্ডার্ড। ব্যাফল আমরা টেক্সট বইয়ে রয়েছে, তাই না? ড্রিমের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। কিন্তু আশ্চর্য বোঝাতে প্রিপোজিশন কি? অ্যাট। পরের কোশ্চেনে আমরা চলে আসি, দেখো। মাই মাদার ইজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট শব্দের অর্থ কি? ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীন। ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীন, ক্যালাস। ইনডিফারেন্ট মানে উদাসীন। এই উদাসীন, অনাগ্রহ, অনাকাঙ্ক্ষা বোঝাচ্ছে, তখনই প্রিপোজিশন কি হবে? ইনডিফারেন্ট টু পলিটিক্স। অনাগ্রহ, উদাসীন বোঝাতে যত শব্দ আছে সবার পরে প্রিপোজিশন টু বসবে। অনাগ্রহ বোঝাতে প্রিপোজিশন কি? টু। আর আগ্রহ বোঝাতে যেমন আমরা বলি ডিজায়ার ফর, ইয়ার্ন ফর, আকাঙ্ক্ষা। আগ্রহ বোঝাতে প্রিপোজিশন ফর। অনাগ্রহ বোঝাতে টু, ইনডিফারেন্ট টু, ক্যালাস টু। পরে কোশ্চেনে চলে আসে, দ্য গিফট ওয়াজ র্যাপড ব্লু পেপার, তাই না? এখানে অনেকে বাই বলে ফেলে, বাট এটা একটা ব্লু পেপার, এর মধ্যে গিফট রয়েছে, মধ্যে। তাহলে প্রিপোজিশন কি? ইন দ্য ব্লু পেপার। দ্য পুলিশম্যান বাক্যের সাবজেক্ট, এখানে ভার্ব, তাহলে ক্যাস ভার্ব। পুলিশম্যান তো সিঙ্গুলার, প্রেজেন্ট হলে ক্যাসেস হতো, হচ্ছে না। ইসকট মানে প্যাসিভ, অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের থার্ড, মানে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, কিন্তু পুলিশম্যান তো কাজ করতে পারে। তাহলে পাস্ট টেন্স রয়েছে, কট। একদম নর্মালি সাবজেক্টের পরে ভার্ব বসে গেছে, আর কোনো ভার্বও ছিল না, সহজ বিষয়। পরের কোশ্চেনে চলে আসি, দ্য মিটিং, এটা সাবজেক্ট, এখন এখানে ভার্ব হবে। পোস্টপোন মানে স্থগিত হওয়া। মিটিংটি স্থগিত কেন? ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার জন্য। তো খারাপ আবহাওয়া কবে? আমি ধরো আজকে আমাদের 12টার সময় মিটিং রয়েছে, তো খারাপ আবহাওয়া সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি খারাপ আবহাওয়া, তার মানে এই খারাপ আবহাওয়াটা অনেক আগ থেকেই চলে আসতেছে, সকাল থেকেই চলে আসতেছে, এখনো চলেই যাচ্ছে। হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন ডিউ টু, তুমি তো বলতে পারো না উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, সো এটা তো থার্ড ফর্ম হচ্ছে না। দ্য মিটিং কখনো সাবজেক্ট ভার্ব মিলেই না, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, বাট ওয়ার ভার্বটি প্লুরাল আছে, নানাভাবেই কোনো অপশনই যৌক্তিক ছিল না। সো আমাদের হ্যাজ বিন পোস্টপোন। এই বছরের ছেলেপেলে ইংরেজির জন্য লাকি ছিল, যে প্রশ্ন হয়েছে বুঝতেই পারতেছো। তবে বেশি সহজ কোশ্চেন হলেও মার্কস পাওয়ার প্রবণতা বেশি, সেখানে তো তোমার একটা দুইটা ভুল গেলেই একদম সিটকে পড়ে যাবে। সহজ প্রশ্ন মানে সবাই করেছে, তাই না? পরের কোশ্চেনে ডাউন টু আর্থ। আমরা অনেকেই অলিক কল্পনাতে ভাবি, উড়ে বেড়াচ্ছি, ইন্টারমিডিয়েট উঠে গেছি আমি, আমার তো এটা লাগবে, আমার বাইক, আমার আইফোন, হ্যাঁ উড়ে বেড়াচ্ছি। যখন ইন্টারমিডিয়েট শেষ হয়ে যায়, ভালো কোথাও ভর্তি হতে পারে না বন্ধুরা, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা তাদের ওই ভাঙা মোবাইল দিয়েই দারুণ করে ছবি তুলতেছে। ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে আছে, মধুর ক্যান্টিনে বসে আছে, মল চত্বরে যে ছবি দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ডিপার্টমেন্টগুলো দাপিয়ে বেড়াচ্ছে। তখন তোমার ভীষণ রকম খারাপ লাগবে, তুমি তখন বাস্তবে আসবা। ডাউন টু আর্থ, তুমি তো উড়ে বেড়াচ্ছিলা, তুমি তো ভাবতেছিলা তুমি পৃথিবীর দ্বিতীয় আলেকজান্ডার, এখন তুমি বাস্তবে এসেছো। উপর থেকে পৃথিবীতে আসো, মানে বাস্তবে আসো। বলতেছে না অহংকারে ওর পা মাটিতে পড়ে না, তো মাটিতে আসো, মাটিতে আসলে বাস্তব হবে। সেই জন্যই আমরা বলতে পারি কি রিয়েলিস্টিক, বাস্তবে আসো, রিয়েলিস্টিকের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যে এই যে কনসেপ্টটা কি থেকে আসলো, এটা এই প্রশ্নটা কি থেকে আসছে, এটা ইডিয়ম থেকে এসেছে। ইডিয়ম থেকে এসেছে, এই কোশ্চেনটা এসেছে ইডিয়ম থেকে। ঠিক আছে, যে আমাদের কোন কনসেপ্ট থেকে এই প্রশ্নটা আসলো, ইডিয়মস থেকে, ইডিয়ম। আচ্ছা দেখো, খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সিনোনিম অ্যানাইহিলেট। আমি এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য, অর্থাৎ ডিউ ড্রিমার্সের, তুমি ফেসবুকে যেদিন ঢাবির পরীক্ষা হয়েছিল, কবে ফেব্রুয়ারির দিকে নাকি ওরকমই হবে, যেদিন পরীক্ষা হয়েছিল ওই দিন বিকেলেই লাইভের কবে কি পড়িয়েছিলাম সেইটা নিয়ে একটা তোমার সেই সব স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছিলাম। মাত্র 60টা ভোকাবুলারি পড়ানো হয়েছিল, তার মধ্যে থেকে বি ইউনিট সি ইউনিটে সবগুলো ভোকাবুলারি কমন এসেছিল। এবং অ্যানাইহিলেট মনে আমার প্রথম লেকচারের মধ্যেই ছিল, মাত্র প্রথম লেকচার, মানে অনেক 60টা ভোকাবুলারি দেওয়া হয়েছিল। অ্যানাইহিলেট শব্দের অর্থ ধ্বংস করা, ডেস্ট্রয়, তাহলে উত্তর হয়ে গেল ধ্বংস করা। আমরা দেখে ফেলি পরের প্রশ্নে, which one of the following pairs is similar in relationship পেন এবং ইঙ্ক। তাহলে পেন এবং ইঙ্ক, অর্থাৎ আমাদের এই যে এইরকম তোমার ক্লু দেয়া থাকলো, এই টপিক্সের নাম হচ্ছে অ্যানালজি, অর্থাৎ সাদৃশ্যতা, সম্পর্ক খুঁজতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে বললাম ওভাল এগ, তাহলে আমরা কি পাচ্ছি, ডিম, আর ওভাল মানে ডিম্বাকৃতি, তাহলে ডিমের আকৃতি কি, ডিম্বাকৃতি, তার মানে এদের মধ্যে সম্পর্ক কি ছিল, আকৃতিগত সম্পর্ক ছিল। এভাবে তোমাকে যে ক্লুটা দেয়া থাকবে ওইটার প্রথম কি দেখতে হবে বলো, যে ওই সম্পর্কটা কি সেটা দেখতে হবে। তাহলে দেখো পেন আর ইঙ্ক, তাহলে এইটা ধরো পেন, এই কলমের মধ্যে কালি আছে, তাহলে পেন এবং কি ইঙ্ক, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কি, এটা একটা কলম, কলমের মধ্যে কি রয়েছে, কালি রয়েছে কলমের মধ্যে, তার মানে কালির বসবাস এই কলমের মধ্যে। তাহলে এমন একটা অপশন নিতে হবে, ওয়ার্ডের মধ্যে ডিকশনারি, এমন কি হয় নাকি, না ডিকশনারির মধ্যে ওয়ার্ড, যদি এখানে আগে ডিকশনারি পরে ওয়ার্ড থাকতো তাইলে পরে আমরা অ্যান্সার নিতে পারতাম। পুকুরের মধ্যে মাছ থাকে, তার মানে কিন্তু এইটা কিন্তু একটা কারেক্ট ফর্ম হলো, পন্ড এবং ফিশ, এটাই কারেক্ট ফর্ম। কোচ গোলকিপার, না এটার এইরকম সম্পর্ক না, ওয়াটার ক্লাউড, না, তাহলে আমরা বি অপশন কারেক্ট ফর্ম করে ফেলতেছি। তাহলে এইভাবে অ্যানালজি যদি চিন্তা করো, অ্যানালজির একটা বেনিফিট আছে, যাদের ভোকাবুলারি পড়তে একটু কষ্ট হয় তারা অ্যানালজি থেকে শুরু করো। সো অ্যানালজি যখন পড়বা
তখন কি হবে, অ্যানালজি পড়তে মজা লাগে, অ্যানালজি পড়ানোর মধ্যেও নানা ধরনের আমরা কৌশল, মজার মজার কথাবার্তা চলে আসে, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক। তখন অ্যানালজি হচ্ছে ভোকাবুলারি সাপোর্টিভ হিসাবে কাজ করে। ওই অ্যানালজি পড়তে পড়তে ভোকাবুলারির দিকে এক ধরনের ভাবনা চলে আসে, তখন ভোকাবুলারি শুরু করা ভালো। সো ভোকাবুলারি ডিরেক্ট শুরু করাটা এটা আমার ব্যক্তিগত কঠিন একটু ব্যাপার, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে করা। সো আমরা যদি অ্যানালাইসিস করি কি কি আসলো, অ্যানালজি থেকে প্রশ্ন এসেছে, আমরা দেখে পাচ্ছি এখানে সিনোনিম, ভোকাবুলারি থেকে কোশ্চেন এসেছে, ভোকাবুলারি থেকে কোশ্চেন এসেছে। আমরা ইডিয়মস থেকে, এটাও কিন্তু মেমোরাইজিং পার্টের মধ্যে এসেছে, ইডিয়মসের কোশ্চেন আসছে। এখানে একদমই রাইট ইউজ অফ ভার্ব থেকে এসেছে, রাইট ইউজ অফ ভার্ব থেকে এসেছে। একই কথা বলতে পারি, রাইট ইউজ অফ ভার্ব থেকে এসেছে, প্রেপোজিশন থেকে এসেছে, প্রেপোজিশন থেকে এসেছে। কোশ্চেন আগে বেস করতে হবে যে কি কি থেকে আসছে। প্রেপোজিশন থেকে এসেছে, 4টা প্রশ্ন প্রিপোজিশন থেকে এসেছিল। এইখানে নর্মালি আমরা ব্যবহার করেছি সেন্টেন্স কমপ্লিশনের কনসেপ্ট থেকে এসেছিল, রাইট ইউজ অফ ভার্ব থেকে এসেছিল, এবং এখানে আমরা নন ফাইনাইট ভার্বের কনসেপ্ট থেকে এসেছিল, এবং এখানেও সেন্টেন্স কমপ্লিশন। তো আমরা দেখেছি এবারে সবচেয়ে বেশি দৌরাত্ম্য ছিল কি, রাইট ইউজ অফ ভার্ব এবং কি প্রেপোজিশনে থেকে কোশ্চেন এসেছিল, 7টা কোশ্চেন এখান থেকেই এসেছিল। সেন্টেন্স কমপ্লিশন কিন্তু আমাদের নানাভাবে প্রশ্ন আসতেছে, নন ফাইনাইট ভার্ব ও রাইট ইউজ অফ ভার্বের কনসেপ্টের মধ্যে দেওয়া যায় ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ এক কথাই পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন। সো আমরা প্রত্যেক বছরে বছরে দেখা যাচ্ছে কিছু কমন কনসেপ্ট থেকে, কমন কনসেপ্ট নিয়ে পরবর্তী বছরের ওই কমনটা রেখে দিয়ে নতুন কিছু কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। সো ঠিক এভাবেই ধারাবাহিকভাবে, এবং আমাদের যে ডিউ ড্রিমার্সের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের যেভাবে কোর্স প্ল্যানটাও সাজানো হয়েছে, এই যে ইউনিভার্সিটির এই যে অ্যালগরিদম কিভাবে হয়েছে, তার যে ট্রানজিশনটা কিভাবে হয়েছে প্রশ্নগুলোর, ঠিক সেটাকে মাথায় রেখেই লেকচার প্ল্যানটা সাজানো হয়েছে। এবং সেটা বোঝানোর জন্যই আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভের যে কনসেপ্টটা রয়েছে, যা তোমার পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হবে সেটা জানানোই এটার উদ্দেশ্য। এবং এই পুরো কোর্সটার এভাবে ডিটেলস আরও প্রাণবন্ত আকারে পড়ার জন্য, কতটুকু পড়তে হবে এই সব কিছু জানার জন্যই তোমার জন্য এই কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য ঢাবি স্বপ্নপূরণ 3.0, যেখানে তুমি বাংলা, ইংরেজি, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের সমস্ত ক্লাস, অর্থাৎ টোটাল 155 ক্লাস পাচ্ছ। দেশের সেরা মেন্টরদের অধীনে থাকছো তুমি, ঠিক আছে, যাদের সবার প্রত্যেকের রয়েছে অনলাইন এবং অফলাইনে আমার ব্যক্তিগতভাবে 10 বছরের অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন। সো এরকম না, সব থেকে সেরা গাইডলাইনটাই তুমি পেতে যাচ্ছ, তার জন্য তোমার রয়েছে ঢাবি স্বপ্নপূরণ 3.0। ঠিক প্রশ্ন বুঝতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য নিজেকে আসলে প্রস্তুত করতে হবে।